বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম। আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, পুলিশের পোশাকের সাথে বদলাতে হবে তাদের মানসিকতা ও আচরণ। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক বা ইউনিফর্ম পরিবর্তন নিয়ে বিভিন্ন মিডিয়ায় নানা রকম খবর প্রকাশিত হচ্ছে। আমার দেশ পত্রিকায় গত 21 জানুয়ারি 2025 তারিখে একটি শিরোনাম পড়েছে, পোশাক নয়, প্রয়োজন চরিত্র পরিবর্তন। একই দিন বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বদলাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। এছাড়া নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের ফেসবুকের বরাত দিয়ে তারা আরো লিখেছে, চরিত্র না পাল্টে পোশাক পরিবর্তনে লাভ নেই। আমার বাংলাদেশ পুলিশ এবং উন্নত দেশের, মূলত আমেরিকার পুলিশের সাথে বেশ কিছু অভিজ্ঞতা বা ঘটনা আছে। আমি সেই ঘটনাগুলোই বর্ণনা করতে চাই এবং সেখান থেকেই আমরা শিক্ষা নিতে পারবো যে পরিবর্তন আমাদের কোথায় দরকার। ঘটনা 1, 1996 সালের ডিসেম্বর মাস, মাত্র 6 মাস হলো আমি অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স অ্যাটাচি হিসেবে জয়েন করেছি বাংলাদেশ এম্বাসি ইন ওয়াশিংটন ডিসি, ইউএসএতে। আমার বাসা ভার্জিনিয়ার ভিয়েনা শহরে টাইসন্স কর্নারের পাশে। এক উইকেন্ডে আমরা নিউ জার্সি যাচ্ছি পরিবার সহ ড্রাইভ করে। প্রায় ঘন্টা দেড়েক ড্রাইভ করার পর আমার ছোট ছেলে, তখন তার বয়স ছিল 7 বছর, সে বলছে, বাবা, আই নিড টু পি। আমি বললাম, হোল্ড অন ফর সাম টাইম, আমরা সার্ভিস এরিয়ায় আসি, তারপর। আরো 15 মিনিট ড্রাইভ করার পরে সার্ভিস এরিয়া তখনও আসেনি। আমাকে বলছে, বাবা, আই ক্যানট হোল্ড ইট এনি মোর। উপায়ন্তর না দেখে আমি সেই হাইওয়ের পাশে রাস্তা গাড়ি দাঁড় করালাম, হ্যাজার্ড জ্বালিয়ে ছেলেকে গাড়ি থেকে নামালাম। 2-3 মিনিটের মধ্যে সাইরেন বাজিয়ে ওখানে পুলিশ এসে হাজির। আমাকে জিজ্ঞেস করে, এনি প্রবলেম, মে আই হেল্প ইউ স্যার? আমি বললাম, নো প্রবলেম, জাস্ট ফর মাই সান। তারা ছেলের দিকে তাকালো, একটু মুচকি হাসলো, তারপরে বলল, থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ নাইস উইকেন্ড। হাইওয়ের পাশে গাড়ি দাঁড় করানো একটা অপরাধ, কিন্তু পরিস্থিতির বাস্তবতায় তারা ওই সম্পর্কে কোনো কথা না বলে বরং আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। এবার ঘটনা 2, স্থান বাংলাদেশ, গুলিস্তানের মোড়। আমি যাচ্ছিলাম গাড়িতে করে, রমনা ভবন ক্রস করে একটা মোড়ে অনেক ভিড়, প্রচন্ড গরম, মনে হচ্ছে গাড়ির এসি যেন কাজ করছে না। একটা মোড়ে এক রিক্সাওয়ালা যাত্রীকে নামিয়ে দিয়ে রিক্সা ওখানে দাঁড় করিয়ে ফুটপাতের দিকে এগিয়ে গেল পানি বিক্রেতার কাছে, এক গ্লাস পানি খাবে। পানির গ্লাস তখন তার হাতে আসেনি, কোত্থেকে পুলিশ এসে তার পিঠের মধ্যে ঝাট করে লাঠির বাড়ি। সে ঘুরে দাঁড়ালো, বলল, কি অপরাধ করলাম স্যার? অ্যাজ ইউজুয়াল। পুলিশ বলে, বেটা, রিক্সা এখান থেকে সরা। সে আর কি করবে, রিক্সা সরাতে সরাতে আরো 2-1টা পিঠের বাড়ি খেলো রিক্সার উপরে এবং তার পিঠে, এবং সে সেখান থেকে চলে গেল। আমার চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটলো। আমার কিছু করার ছিল না। আমি বললাম মনে মনে, পুলিশকে এই রিক্সাওয়ালাকে এভাবে লাঠি দিয়ে পেটানোর অধিকার কে দিয়েছে? এটি কি আমাদের আইনে আছে? ও আমার জানা নেই। আমার দুঃখ হলো, মনে মনে শুধু সেই জাতীয় কবি নজরুল ইসলামের কবিতার লাইন দুটো মনে পড়ল। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এবার ঘটনা 3, এবার ঘটনা ঢাকা, তেজগাঁ 7 রাস্তার মোড়। বোধহয় 2023-22-23 দিকে হবে। রাস্তার এলাকাটা আমিও ঠিক মতো চিনি না, আমার ড্রাইভারও ছিল না। একটা কাজে গিয়েছিলাম, তখন এলাকায় বেশ কিছু খোঁড়াখুড়ি হচ্ছিল, রাস্তা কাটাকাটি ছিল এবং অনেকগুলো রাস্তা ওভারওয়ে করা হয়েছে।
আমরা অনেক ঘোরাঘুরির পরে হঠাৎ করে একটা রাস্তা দিয়ে বের হলাম, হঠাৎ পুলিশের লাঠির ইঙ্গিত, গাড়ি সাইড করেন, কাগজপত্র নিয়ে ওইখানে যান। আমি বললাম কি হয়েছে? বললাম আপনার রং রাস্তা দিয়ে এসেছেন। আমি বললাম ভাই, আমি রাস্তা তো ঠিক মতো চিনি না, তাছাড়া সাইনবোর্ড এরকম দেখা নাই, আমার ভুল হয়েছে। পুলিশ তাচ্ছিল্য করে আমাকে শুনিয়ে ড্রাইভারকে বলে, ধরা পড়লে ওরকম কথা সবাই বলে। 2500 টাকা ফাইন দিয়ে আমি ওখান থেকে চলে এলাম। লজ্জায় আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছিল। কেন বললাম ভুল হয়েছে? এবার ঘটনা 4, আগের ঘটনার সাথে মিল আছে। সেই 1998 বা 98 সালের কথা। আমি ড্রাইভ করে নিউ ইয়র্ক থেকে বাসায় ফিরছি। মাঝে দেলাওয়ার বলে একটি ছোট্ট স্টেট আছে, ব্রিজটা ক্রস করার পর হঠাৎ দেখি পুলিশের লাইট সিগন্যাল আমার গাড়ির পিছনে। আমি দাঁড় করালাম। পুলিশ এসে আমাকে বলল, সরি স্যার, ইউ আর মেকিং 85 in a 55 mile zone. অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক ওয়াশিংটন রাস্তার ম্যাক্সিমাম জায়গাতেই 65 থেকে 80 মাইল চালানোর পারমিশন আছে। মাঝে দেলোয়ারের এই অংশটুকুতে 55 মাইলস, এটা আমার খেয়াল ছিল না। তাছাড়া রাতে আমার সেভাবে সাইনবোর্ড চোখেও পড়েনি। যাই হোক, পুলিশ এসে কাগজপত্র চাইল। 15 মিনিট পরে আমাকে বলল, ইউ হ্যাভ বিন ফাইন $100 ফর ওভার স্পিডিং স্যার, হ্যাভ এ সেফ ড্রাইভ টু ডিসি। আমাকে গাড়ি থেকে নামতে বলেনি, কোনো কিছু অধ্যত্বপূর্ণ আচরণও করেনি। আমি চলে এলাম। ঘটনা 5, এটাও বোধহয় 2012 সালের ঘটনা হবে। আমি নিজে ড্রাইভ করে রাজশাহী থেকে ঢাকায় আসছি। নাটোর বাইপাসের কাছে আবার সেই পুলিশের লাঠি, গাড়ি সাইড করেন, কাগজপত্র নিয়ে ওইখানে যান। গাড়ি সাইড করলাম, কাগজপত্র নিয়ে দেখি এক পুলিশ ওখানে বসে চেয়ার টেবিলে বসে দোকানের মধ্যে কাগজপত্র চেক করছে। ড্রাইভারদের লম্বা লাইন, আমিও লাইনে দাঁড়ালাম। প্রায় 20 মিনিট পরে আমার টার্ন এলো। কাগজপত্র দেখে বলল যান। কোনো কথা নাই, কোনো অনুসূচনা নাই, কোনো সরি বোধ নাই। আমার এই যে আধা ঘন্টার সময় নষ্ট হলো হাইওয়েতে, হ্যাঁ তারা হয়তো আইন মেনেই কাজ করছে, কিন্তু আমার কাছে যেমন জিনিসটা কেমন যেন একটু খটকা লেগেছে। এখন উন্নত দেশের পুলিশের আচরণ এবং বাংলাদেশের পুলিশের আচরণ, উন্নত দেশের পুলিশের আচরণ বন্ধুসুলভ বলে কি তারা পুলিশকে ভয় পায় না? নাকি আমাদের দেশের পুলিশ অধ্যত্বপূর্ণ আচরণ করে লাঠিয়াতে বলে আমরা ভয় পাই? না, ঘটনা ঠিক তা না। তাহলে এবার শুনুন সবশেষ ঘটনা 6। আমার এই গত অগাস্টের ঘটনা। আমার নাতনি, ওর বয়স 5 বছর, সে কানাডা প্রবাসী, কানাডিয়ান। সে তার পরিবারের সাথে বেড়াতে এসেছিল। আমরা একদিন পরিবার সহ গাড়িতে করে মিরপুর ডিভিএইচএস থেকে 12 নম্বর দিকে যাচ্ছিলাম। পাশে আমার বড় ছেলে, তার 6 মাসের ছেলেকে নিয়ে কোলে নিয়ে বসা, পিছনে আমার স্ত্রী এবং আমার ছেলের বউ, এবং আমার সেই নাতনি গাড়ির পিছনে 2 সিটের মাঝখানে দাঁড়িয়ে আছে। মিরপুরে ক্যান্টনমেন্টের এমপি গেট তখন ব্যারিকেড দেওয়া, এবং সৈনিকরা ওখানে অস্ত্র হাতে ডিউটি করছে। আমার নাতনি হঠাৎ করে ধপ করে গাড়িতে বসে পড়ল। আমরা সবাই হকচকিয়ে গেলাম, হোয়াটস রং? বাবা, পুলিশ, আই এম নট সিটিং ইন এ কার সিট, নো সিট বেল্ট, পুলিশ উইল ক্যাচ মি। আমরা সবাই হো করে এসে উঠলাম। ওর বাবাকে বুঝিয়ে দিল যে বাংলাদেশে কার সিট বা পিছনের সিটে বসলে সিট বেল্ট বাঁধা এটা কম্পালসারি না। আমি বুঝলাম যে প্রি স্কুলে পড়া একটা ছোট্ট ছাত্রী বা ছোট্ট বাচ্চা তার ট্রাফিক আইন সেন্স এবং পুলিশের ভীতি সম্পর্কে কি বাস্তব ধারণা। যাকে এবার আপনারাই বলুন, বাংলাদেশের পুলিশের পরিবর্তন কোথায় প্রয়োজন? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করব, আপনারা এই খবরের কাগজের রিপোর্টগুলো এবং এইগুলো ভালো করে পর্যালোচনা করেন। আমার বিশ্বাস পুলিশের প্রয়োজন পরিবর্তন করা তাদের আচরণ এবং মানসিকতায়।
এবং এই পরিবর্তন এবং আচরণ তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া সম্ভব না। পুলিশ ট্রেনিং সেন্টার থেকেই এটা শুরু করতে হবে এবং পর্যায়ক্রমে তাদের ট্রেনিংয়ের মাধ্যমে তাদের এই মানসিকতা এবং আচরণের পরিবর্তন আনতে হবে। আমরা সত্যিকার অর্থেই পুলিশকে জনগণের বন্ধু হিসেবে দেখতে চাই। আমাদের এই আশাটি খুব বড় আশা। আমরা বিশ্বাস করি এই প্রত্যাশা পূরণে পুলিশের যারা কর্তা রয়েছেন তারা কাজ করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।